প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আমি তোমাদের আক্কাস আলী স্যার, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ। তোমাদের সঙ্গে আজকে আমার ক্লাস হলো নগদান বই সম্পর্কে। এর আগে তোমাদেরকে আমরা হিসাব বিজ্ঞানের কার্য পদ্ধতি একাদশ শ্রেণীর জন্য আর আর্থিক বিবরণী অঙ্ক করাইছি। সেখানে তোমাদের সাধারণত কিছু ভালো জ্ঞান হয়েছে। তোমাদের মনে রাখতে হবে, এবছর করোনার কারণে প্রশ্নপত্র অত্যন্ত সহজ সুন্দর হবে। তোমরা সহজ সুন্দর যে অঙ্কগুলো সেগুলোই করবা, এবং প্রশ্ন আগের মতো অত জটিল হবে না। যার কারণে সহজ প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে রিভিশন দাও, তাহলে তোমরা ভালো ফলাফল আশা করি করতে পারবে। তাইলে তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়বা, এবং পড়াশোনা মোটামুটি আমরা সংক্ষিপ্তভাবে সাজেশন দিতেছি। পরীক্ষার প্রশ্ন ও সংক্ষিপ্ত থাকবে। আর অন্যান্য বছর যেভাবে ব্যাপক পড়ানো হয়েছে সেভাবে আমরা ব্যাপক পড়াইতেও পারি না। আর সার্বিকভাবে ক্লাসের পড়া সারা দেশেই খুব কম হয়েছে। এই অবস্থায় তোমরা সবসময় খেয়াল রাখবা যে অত্যন্ত সহজ সুন্দর যে প্রশ্নগুলো আছে, যেগুলো দেখলে মনে হয় যে এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকতে পারে, আমরা সেইগুলোই তোমাদেরকে সাজেশন দিয়েছি এবং সেগুলোই পরীক্ষায় আসবে। এই হিসাবে তোমরা সবসময় মনে রাখবা যে নগদান বই থেকে একটা অঙ্ক আসবেই। সেটা 2 গড়া হইতে পারে, 3 গড়া হইতে পারে। তাহলে আমরা তোমাদেরকে আজকে 3 গড়া নগদান বই করাবো। এর কারণ হলো যে 3 গড়া নগদান করলে তোমরা 2 গড়া এমনিই পারবা। 3 গড়া নগদান বইতে শুধু বাটার গড় বেশি থাকে, আর 2 গড়া নগদান বইতে সাধারণত বাটার গড় থাকে না। এটুকুই পার্থক্য। এছাড়া সাধারণত মানে নগদান বইয়ের যে ব্যবহার, 2 গড়া এবং 3 গড়া একই রকম। সেখানে নগদ প্রাপ্তি সবসময় ডেবিট হয়, আর নগদ প্রদান সবসময় ক্রেডিট হয়। 2 গড়া যেগুলো কন্ট্রা এন্ট্রি, 3 গড়াও সেগুলোই কন্ট্রা এন্ট্রি। আর 3 গড়া শুধুমাত্র বাটার কাজটা এন্ট্রিটা বেশি হবে। এটুকু তোমরা মনে রাখবা। আর একটু ভালো করে মনে রাখবা যে প্রদত্ত বাটা বা মঞ্জুরিক্ত বাটা এটা ডেবিট দিকে যাবে, আর প্রাপ্ত বাটা এটা ক্রেডিট দিকে যাবে। আর কারবারি বাটা সাধারণত নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। কোনো প্রকার কারবারি বাটা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। কারবারি বাটা এবং নগদ বাটা এই ব্যাপারে তোমাদের ভালো জ্ঞান আছে। কারবারি বাটা হলো শুধুমাত্র ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে চুক্তিপত্র যখন তৈরি করা হয়, সে যে বাটাটা মঞ্জুর করা হয় সেই বাটা। আর আর্থিক লেনদেন যখন সম্পন্ন করা হয়, আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে বাটা হয় এটা হলো মঞ্জুরকৃত বাটা বা প্রদত্ত বাটা। আর এই মঞ্জুরকৃত বা প্রদত্ত বাটা বা প্রাপ্ত বাটা সেগুলো আর্থিক অঙ্কের সঙ্গে সংশ্লিষ্ট থাকে। তাহলে আমরা তোমাদেরকে এখন একটা অঙ্ক দিতেছি। এই অঙ্কের আলোকে তোমরা প্রশ্নের উত্তর দিবা। সেখানে তোমরা মনে রাখবা যে ক অংশের নম্বর থাকবে 2, সেই জন্য সংক্ষিপ্ত আকারে দেবা। খ অঙ্কে নম্বর থাকবে 4, সেটা সাধারণত একটা মানে অঙ্কের যে সাধারণ নাম্বারের যে একটা সিস্টেম সেই অনুযায়ী থাকবে। আর ঘ নম্বরের প্রশ্ন, সেখানে উত্তর নম্বর থাকবে কত? 4। তাহলে তোমাদের প্রশ্নের বিবরণ হলো 2, 4, 4। এই 3টা প্রশ্ন থাকবে, নম্বরের ক্যাটাগরি থাকবে, সেই অনুযায়ী তোমরা উত্তর দিবা। সেখানে সবসময় খেয়াল রাখবা যে নম্বর অনুপাতে উত্তর দিতে হয়, এবং প্রশ্নের স্ট্রাকচার সাধারণত নম্বর অনুপাতেই করা হয়। তাহলে তোমাদেরকে আমরা কিছু তথ্য দিলাম, সেই আলোকে তোমরা নগদান বই তৈরি করবা। জনাব রিফাতের লেনদেন 1-1-2020 নগদ উদ্বৃত্ত 15,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 20,000 টাকা। এরপরে 10-1-2020 নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো 8,000 টাকা, এটা কন্টা এন্ট্রি। 15-1-2020 ব্যাংক হইতে উত্তোলন 12,000 টাকা, এটাও কন্টা এন্ট্রি। এরপরে 20-1-2020 20,000 টাকার মাল বিক্রি করে 2,000 টাকা বাটা কারবারি বাটা মঞ্জুর করা হলো, রহিমের নিকট বিক্রি করা হয়েছে, তাহলে ধারে বিক্রয়, এটা সাধারণত নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এখানে কারবারি বাটাও হিসাবভুক্ত হয় না। 21-1-2020 রহিমের নিকট দেনার পূর্ণ নিষ্পত্তিতে 17,000 টাকা পাওয়া গেল। রহিমের নিকট আমরা 20,000 টাকার মাল বিক্রি করছি, তার মধ্যে 2,000 টাকা ছিল কারবারি বাটা, 2,000 টাকা বাদ দিলে প্রকৃত বিক্রয় হলো 18,000 টাকা। এই 18,000 টাকার থেকে পূর্ণ নিষ্পত্তিতে আমরা
17,000 টাকা পেয়েছি, সুতরাং 1,000 টাকা হলো মানে মঞ্জুরিকৃত পাঠা। 27/1/2020 বেতন 2,000 টাকা নগদে এবং ভাড়া 5,000 টাকা চেকে প্রদত্ত হলো। তাহলে বেতন সবসময় নগদের ঘরে মানে নগদে প্রদত্ত হয়েছে, এই কারণে নগদের ঘরে যাবে, এবং ভাড়া চেক মারফত প্রদত্ত হয়েছে, এই কারণে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে যাবে। নগদান বইতে সকল প্রকার মানে প্রাপ্তি নগদ ডেবিট দিকে যায় এবং সকল প্রকার প্রদত্ত নগদ ক্রেডিট দিকে যায়। 29/1/2020 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করে 1,000 টাকা বাটা পাওয়া গেল। তাহলে এই প্রাপ্ত বাটাটা ক্রেডিট দিকে যাবে। তাহলে দেনার পরিমাণ ছিল 10,000 আর প্রকৃতপক্ষে আমরা পরিশোধ করছি 9,000। তাহলে এই যে 1,000 টাকা কম পরিশোধ করা হলো, এটাই হলো প্রাপ্ত বাটা। 31/1/2020 নগদ উদ্বৃত্ত ব্যাংকে জমা দেওয়া হলো। এখানে নগদান হিসাব করার পরে নগদ কলমের উভয় দিকের যে পার্থক্য হবে, সেই পার্থক্যটা হবে কন্ট্রা এন্ট্রি। করণীয় 20/1/2020 এবং 21/1/2020 তারিখের জাবেদা করো, অর্থাৎ এই দুইটি লেনদেনের জাবেদা করো। খ নম্বরে 3 করা নগদান বই প্রস্তুত করো। পুরো অঙ্কটার মধ্যে যে নগদ লেনদেন আছে সেগুলোর আলোকে 3 করা নগদান বই প্রস্তুত করো। গ নম্বরে কারবারি বাটা গ নম্বরে সাধারণত 4টা প্রশ্ন আছে। কারবারি বাটা নিরূপণ করো, মঞ্জুরকৃত বাটার পরিমাণ নিরূপণ করো, প্রাপ্ত বাটার পরিমাণ নির্ণয় করো, ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে 4 নম্বর আছে গ বিভাগে, আর এখানে 4টা প্রশ্ন আছে, তাহলে এক একটি প্রশ্নের উত্তর 1 করিয়া। ঠিক আছে, এখানে আমরা তোমাদেরকে ক নম্বরে 2টা জাবেদা চাইছে, 2টা জাবেদা দিছি। এখানে মনে রাখবা এগুলো একই প্রশ্ন 2বার আসছে, এই কারণে আসছে যে প্রথম নম্বরটা লেখাটা একটু ছোট ছিল, এটাকে আমরা একটু বড় করে দেখেছি, তাহলে এটা আর কিছু না, ওই একই লাইনটি 2বার লেখা হয়েছে। তাহলে তোমরা জাবেদা দাও। ক নম্বরে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 20/1/2020 তারিখে জাবেদাটা হলো ধারে বিক্রয়। ধারে বিক্রয় করার করছে কার কাছে? রহিমের কাছে। রহিম যেহেতু এক ব্যক্তি, তাহলে এই ধারে কারো কাছে বিক্রি করলে তাহলে বর্তমান আধুনিক নিয়ম অনুযায়ী প্রাপ্য হিসাব লিখতে হয় বিক্রির পরিবর্তে। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে 21 তারিখে রহিমের নিকটে বিকৃত টাকার বাবদ 17,000 টাকা পাওয়া গেল এবং 1,000 টাকা বাটা মঞ্জুর করা হলো। তাহলে প্রাপ্য হিসাব ছিল 18,000, 18,000 ক্রেডিট হবে, আর তারপরে বাটা হিসাব ছিল 1,000, 1,000 টাকা ডেবিট হবে। পার্থক্য হলো 17,000, এটা নগদান হিসাবে ডেবিট হবে। তাহলে ক নম্বরে তোমরা বুঝলা 2টা জাবেদা, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আবার হলো নগদান হিসাব ডেবিট, বাটা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। একই টাকার পরিমাণ, একবার যেটা ডেবিট হবে পরবর্তী সময়টা আবার ক্রেডিট হবে। খ নম্বরে জনাব রিফাতের 3 করা নগদান বই প্রস্তুত করো। তাহলে নগদের নিয়ম অনুযায়ী সাধারণত যেগুলো গড় করতে হবে, এখানে গড় হবে নগদান হিসাব অনুযায়ী নগদ, ব্যাংক, বাটা, আর এদিকেও নগদ, ব্যাংক, বাটা। এরপরে বাউচার নং, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, এগুলো লিখলে লেখা ভালো, এটা আর না লিখলেও মোটামুটি চলবে। তাহলে সেখানে মনে রাখবো যে 3 করা নগদান বই করার জন্য গড় করার পরে সকল প্রকার নগদ প্রাপ্তি ডেবিট দিকে লিখতে হবে এবং সকল প্রকার নগদ প্রদান ক্রেডিট দিকে লিখতে হবে। একই টাকা যখন নগদের টাকা ব্যাংকে যাবে এবং ব্যাংকের টাকা নগদে আসবে, সেক্ষেত্রে এই এন্ট্রিকে বলা হয় কন্ট্রা এন্ট্রি বা পাল্টা এন্ট্রি। অর্থাৎ ব্যবসার টাকা যখন ব্যবসায়ী এক খাতের থেকে আরেক খাতে যায়, তখন এটার নাম হয় কন্ট্রা এন্ট্রি। এগুলো ভালো করে খেয়াল রেখে তারপর অঙ্ক শুরু করতে হবে। আমরা 1 তারিখ থেকে অঙ্ক শুরু করতেছি। প্রথমে যে লেখাটা ছিল সেটা প্রশ্নটা, সেটা হলো নগদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত আছে আর ব্যাংক উদ্বৃত্ত আছে, তাহলে এই দুইটাই ডেবিট দিকে বসবে, নগদেরটা নগদ কলমে বসবে এবং ব্যাংকেরটা ব্যাংক কলমে বসবে। এরপরে দ্বিতীয় 10 তারিখের এন্ট্রিতে লেখা আছে ব্যাংকে জমা দেওয়া হলো 8,000 টাকা। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো 8,000 টাকা, এটা যদি আমরা খতিয়ান করি, নগদান হিসাব যেহেতু একটা খতিয়ান, তাহলে দেখা যাবে যে ব্যাংক টাকাটা গ্রহণ করছে, তাহলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা যাবে
আর সঙ্গে সঙ্গে নগদের টাকা কমবে, তাহলে নগদান হিসাবে ক্রেডিট দিকে যাবে। ভালো করে মনে রাখতে হবে যে টাকা যদি ডেবিট দিকে ব্যাংকের ঘরে যায় তাহলে বিবরণের ঘরে নগদান হিসাব লিখতে হবে, আর টাকা যদি ক্রেডিট দিকে নগদের ঘরে যায় তাহলে বিবরণের ঘরে ব্যাংক হিসাব লিখতে হবে। সহজ কথা হলো যে ডেবিট দিকে নগদান হিসাব লিখলে টাকা যাবে ব্যাংকের ঘরে, ক্রেডিট দিকে ব্যাংক হিসাব লিখলে টাকা যাবে নগদের ঘরে। তারপরে 15 তারিখে ব্যাংক হইতে উত্তোলন করা হলো, এটাও কন্ট্রাএন্ট্রি। ব্যাংকের টাকা কমবে, ব্যবসার টাকা বাড়বে, অর্থাৎ ডেবিট দিকে নগদের ঘরে যাবে টাকা, আর ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে যাবে টাকা। এরপরে আছে 27 তারিখ। 27 তারিখের আগে আছে 21 তারিখ। 21 তারিখে লেখা আছে যে রহিমের দেনার পূর্ণ নিষ্পত্তিতে 17,000 টাকা পাওয়া গেল। তাহলে 1,000 টাকা বাটা মঞ্জুর করা হলো, ডেবিট দিকে আসবে বাটার ঘরে মঞ্জুরিকৃত বাটা 1,000 টাকা, আর নগদের ঘরে আসবে 17,000 টাকা গেল। এরপরে 27 তারিখে বেতন নগদে পরিশোধ করা হলো, ক্রেডিট দিকে নগদের ঘরে, ভাড়া চেক মারফত প্রদত্ত হলো ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে, নগদে প্রদত্ত হইলে নগদের ঘরে, আর চেক মারফত প্রদত্ত হইলে ব্যাংকের ঘরে। খেয়াল রাখতে হবে তোমাদের। এরপরে আছে 29 তারিখ। 10,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে 10,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা পরিশোধ করলো, তাহলে 1,000 টাকা কম পরিশোধ করলাম। এই 1,000 টাকা হলো প্রাপ্ত বাটা, এটা ক্রেডিট দিকে বাটার করে যাবে। তাহলে ক্রেডিট দিকে নগদানের ঘরে যাবে প্রদত্ত টাকাটা 9,000 টাকা, আর বাটার করে যাবে 1,000 টাকা। এই মোটামুটি এটুকু হলো। এরপরে তোমরা একটা প্রশ্ন ছিল 31 তারিখে যে নগদ উদ্ধৃত ব্যাংকে জমা দেওয়া হলো। এর অর্থ হলো ডেবিট দিকের নগদ কলামের যোগফল, ক্রেডিট দিকের নগদ কলামের যোগফল, এর যেটা পার্থক্য হবে এটার নাম হলো উদ্বৃত্ত। এর যেটা পার্থক্য হবে এটার নাম হবে উদ্বৃত্ত। তাহলে ডেবিট দিকে নগদ কলামের যোগফল হলো 44,000 টাকা, আর ক্রেডিট দিকে নগদ কলামের যোগফল হলো 19,000 টাকা। এই 44,000 টাকার থেকে 19,000 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের উদ্বৃত্ত বা পার্থক্য হয় 25,000 টাকা। এই টোটাল 25,000 টাকাই ব্যাংকে জমা দেওয়া হবে। এই টোটাল 25,000 টাকাই ব্যাংকে দেওয়া হবে, যার কারণে নগদের কোনো উদ্বৃত্ত থাকবে না, নগদের কোনো উদ্বৃত্ত থাকবে না। তাহলে ডেবিট থেকে নগদের ব্যাংক কলামে যাবে 25,000 টাকা, আর নগদান হিসাব লিখতে হবে বিবরণ, কারণ এটাও একটা কন্ট্রাএন্ট্রি। ব্যাংকে জমা দিল, ব্যাংক হইতে উত্তোলন করালো, এগুলো হলো কি কন্ট্রাএন্ট্রি, এটা খেয়াল রাখবা। তাহলে আমাদের এখন কি হলো, নগদের কাজ শেষ, নগদের আর কোনো উদ্বৃত্ত থাকলো না। এখন উদ্বৃত্তকরণের ক্ষেত্রে ব্যাংকের উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। ডেবিট দিকে ব্যাংক কলমে যোগফল হলো 53,000 টাকা, আর ক্রেডিট দিকে যোগফল হলো 17,000 টাকা। এই ডেবিট দিকের যোগফল থেকে ক্রেডিট দিকের যোগফল বিয়োগ করলে যেটা পার্থক্য হবে এটা হবো ব্যালেন্স সিডি ক্রেডিট দিকে। তাহলে ব্যালেন্স সিডি যদি ক্রেডিট দিকে হয় পার্থক্য, এটাই পরবর্তী বছরে ব্যালেন্স বিডি হবে ডেবিট দিকে। সেখানে নগদের কোনো ব্যালেন্স না থাকার কারণে শুধুমাত্র ব্যাংকের ঘরেই ব্যালেন্স হবে। আর বাটার ক্ষেত্রে মনে রাখতে হবে বাটার কোনো সময় উদ্বৃত্তকরণ বা ব্যালেন্সিং করা হয় না, বাটার কোনো ব্যালেন্স নাই। বাটার ডেবিট দিকের যোগফল ডেবিট দিকে, আর ক্রেডিট দিকের যোগফল ক্রেডিট দিকে। যদিও আমাদের দুইটা যোগফলই সমান হয়েছে, তবে এটা কম বেশি হইতে পারতো। এখানে আমাদের বাটা যেহেতু দুই দিকে 1,000 টাকা করে আছে, যার কারণে দুই দিকের যোগফল সমান হয়েছে, এটা কম বেশি হইতে পারতো, সংখ্যা যা থাকবে তাই, এটার কোনো উদ্বৃত্ত হবে না। তাহলে খ নম্বর প্রশ্ন তোমরা বুঝলা। ঘ নম্বরে হলো এই যে আমরা অঙ্ক করলাম, এটার থেকে আমরা কিছু খুঁটিনাটি বিষয়, জটিল বিষয়গুলো সুন্দর করে আলাদা করিয়া আবার উপস্থাপন করলাম। সেখানে গ নম্বরের প্রথম পয়েন্টটা ছিল রোমান 1 এর কারবারি বাটার পরিমাণ নির্ণয় করো। কারবারি বাটা আমরা 20 তারিখে যে লেনদেনটা ছিল, সেই 20 তারিখে লেনদেনে দেখছি যে বাকিতে লেনদেন হয়েছে, যেটা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। সেখানে বাকিতে যে লেনদেন হয়েছিল 20,000 টাকার মাল আমরা বিক্রি করছিলাম রহিমের কাছে, কিন্তু রহিমকে 10% বাটা মঞ্জুর করছি, অথবা 2,000 টাকা বাটা মঞ্জুর করছি। তাহলে প্রকৃতপক্ষে তার সঙ্গে লেনদেন হয়েছে 18,000 টাকা। এই যে 2,000 টাকা লেনদেন কম হলো, এটার নামে হলো কারবারি বাটা বা মঞ্জুরিকৃত কারবারি বাটা, এটার নামে হলো কারবারি বাটা।
তাহলে তোমরা 20,000 বিয়োগ 18,000 সমান সমান 2,000 এইভাবে বের করবা। তারপর হলো মঞ্জুরিকৃত বাটা। এই যে 18,000 টাকা বাটা মঞ্জুর করলাম, আর মাল বিক্রি করলাম যেটার মূল্য নির্ধারিত হলো 18,000 টাকা, তার মধ্যে আমরা তাৎক্ষণিক 17,000 টাকা আদায় করতে পারলাম, আর 1,000 টাকা আমরা মওকুফ করে দিলাম বা ছাড়িয়ে দিলাম 17,000 টাকা তাড়াতাড়ি পাওয়ার জন্য। এই যে কম পাইলাম আমরা, যে কম টাকাটার নাম হলো মঞ্জুরিকৃত বাটা। তারপরে আছে 3 নম্বরে রোমান 3 প্রাপ্ত বাটা। আমাদের 10,000 টাকার একটা লেনদেন ছিল, সেই 10,000 টাকা লেনদেনের পরিবর্তে আমরা 9,000 টাকা পরিশোধ করছি, 1,000 টাকা আমরা বাটা পাইছি। এই প্রাপ্ত বাটাটাই হলো এই যে পার্থক্য, এই পার্থক্যটার নাম হলো প্রাপ্ত বাটা। আমরা যে পরিমাণ টাকা পরিশোধ করার কথা তার চেয়ে কম পরিশোধ করার কারণে যেটুকু কম পরিশোধ করলাম সেটি হলো প্রাপ্ত বাটা। 4 নম্বরে রোমান 4 ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ নির্ণয় করো। সেখানে আমরা আগেই বলছিলাম এই কথাটা, এখানে আবার পুনরায় আসছে যে 3 গড়া নগদান বইয়ের ডেবিট দিকে নগদ কলমের যোগফল লেখা, তার থেকে ক্রেডিট দিকে নগদ কলমের যোগফল যদি আমরা বিয়োগ করি তাহলে উদ্বৃত্ত পাওয়া যাবে। এই অঙ্কের ক্ষেত্রে ডেবিট দিকে নগদ কলমের যোগফল হলো 44,000 টাকা, আবার ক্রেডিট দিকে নগদ কলমের যোগফল হলো 19,000 টাকা। এই 44,000 টাকার থেকে 19,000 টাকা বাদ দেওয়া 25,000 টাকা আমরা উদ্বৃত্ত বের করছি। এই 25,000 টাকা দিয়ে আমরা অঙ্ক যখন 3 গড়া নগদান তৈরি করেছি সেক্ষেত্রে কন্টেন্ট হিসাবে হিসাবভুক্ত করছি, সেটা তোমরা খ বিভাগেই পেয়েছো। তাহলে আশা করি তোমরা অঙ্কটা সহজ সুন্দরভাবে বুঝতে পারছো। এই অঙ্কটার মাধ্যমে তোমাদেরকে আমরা যেটা শিক্ষা দিতে চাই যে নগদান বইতে সব সময় একটা অঙ্ক আসবে এবং সেই অঙ্কের উত্তর তোমরা দিতে পারবা। নগদান বইতে কোনো রকমের বকেয়া লেনদেন অন্তর্ভুক্ত হয় না, এই কথাটাও তোমরা মনে রাখবা। কারবারি বাটাও অন্তর্ভুক্ত হয় না, এই কথাটাও খেয়াল রাখবা। এই বলেই আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।